আপনি কোথায় স্বাধীন, বাপের বাড়ি নাকি শ্বশুর বাড়ি? বিস্তারিত বোনটার মুখ থেকে শুনুন। বিয়ে হয়েছে আমার এখনো বছর ঘোরেনি, 7 মাস মতো হবে বাড়িতে নতুন বউ হয়ে এসেছি। আজ ভোর ভোর উঠে সব কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছি। এরপরে রান্না চাপাতে হবে। 10টার মধ্যে সবকিছু শেষ করে তৈরি হয়ে নেব। মা বাবা প্রায় 10:30 11টার মধ্যে এসে যাবে। বিয়ের পর মেয়ের বাড়িতে এই নিয়ে মা বাবার দ্বিতীয়বার আসা। প্রথমবার এসেছিল জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে, আর তারপরে আজ। এতদিন পরে মা বাবাকে দেখবো, যত না আনন্দ তার থেকে উত্তেজনা বেশি হচ্ছে, অনেক বেশি টেনশন হচ্ছে। ভয়ে আমার হাত পা চলছে না বললেই চলে, আর চিন্তায় মাথা কাজ করছে না। ঘটনা হলো, কাল সন্ধ্যায় হঠাৎ করে আমার শাশুড়ি মা আমার মাকে ফোন করে আজই আমার বাবাকে নিয়ে এমার্জেন্সি এই বাড়িতে আসতে বললেন। আসলে আজ বুধবার, বাবার অফিস আছে। মা জিজ্ঞেস করেছিল তেমন গুরুত্বপূর্ণ কিছু না হলে রবিবার এলে হবে কিনা, কিন্তু শাশুড়ি মা জোর দিয়ে বললেন আজই আসতে হবে, প্রয়োজনে বাবাকে ছুটি নিতে হবে। উনার নাকি আমার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে, আর সেটা আমার মা বাবার সঙ্গে আলোচনা সাপেক্ষ। আর রাতে খেতে বসে ছেলেকেও আগামীকাল অফিসে বেরোতে বারণ করলেন। আমি আকাশ পাতাল ভেবে কিছু বার করতে পারছিলাম না। উনি আমাকে খোলসা করে কিছু বললেন না, জিজ্ঞেস করলে গম্ভীর গলায় কাল জানতে পারবে বলে এক কথায় ছেড়ে দিলেন। এদিকে আমার অসম্ভব চিন্তা হচ্ছে, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, এই ভেবে যে না জানি মা বাবাকে কত কথা শুনতে হবে আমার জন্য। আমরা 2 বোন 1 ভাই, দাদা বড়, মাঝখানে দিদি আর আমি সকলের ছোট। আমার যখন কলেজে ইংরেজি অনার্স সেকেন্ড ইয়ার চলছে, তখন দিদি বাবা মার অমতে পাড়ারই একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ছেলেটির যোগ্যতা কোনোটাই দিদি বা আমাদের পরিবারের সঙ্গে খাপ খায় না। ফলে যা হওয়ার তাই হলো। বিয়ের কয়েক মাসের মধ্যেই দিদি সংসার করতে অপারগ হয়ে বাড়িতে এসে উঠলো। মাঝখানে থানা, পুলিশ, কোর্ট, হুমকি ধমকি, ঝামেলা ও শান্তিতে আমাদের পরিবারটা একেবারে এলোমেলো হয়ে গেল। তার সঙ্গে এলোমেলো হলো আমার জীবনটা। দিদি এই সমস্ত ঘটনার প্রভাবকে সরাসরি পড়লো আমার উপর। মা বাবা দাদা আমাকে নিয়ে এতটাই চিন্তা শুরু করলো যে ওরা আমাকে আর পড়াতে রাজি হলো না। কোন রকমের গ্রাজুয়েশনটা কমপ্লিট করার পরে বিয়ের তোড়জোড় শুরু করলো। আমি মাস্টার ডিগ্রি করে একটা চাকরির চেষ্টা করতে চেয়েছিলাম, কারণ বরাবরই চাইতাম নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে। কারণ মা বাবার আরো 2 সন্তান থাকলেও আমি সবসময় বিশ্বাস করতাম মা বাবার প্রতি আমার যা কর্তব্য সেটুকু আমার পালন করা উচিত, আর তার জন্য আমার পায়ের তলার জমিটা খুব দরকার। কিন্তু লোকজন কিছুতেই বুঝতে চাইলো না। তাদের বক্তব্য, দিদির পরে এমন একটা ঘটনা যদি আমি ঘটিয়ে ফেলি, লোক সমাজে মুখ দেখানো তো যাবেই না, আর এত ঝক্কি ঝামেলা পোহানোর রিস্ক তারা নেবে না। তাই ডিস্টেন্সে মাস্টার ডিগ্রিতে ভর্তি হওয়ার পরপরই আমার বিয়ে দিয়ে দিল স্কুল শিক্ষক এক সুপাত্রের সঙ্গে। মা আর ছেলে, এই নিয়ে সংসার তাদের। বড় দিদি বিবাহিতা। পড়তে পড়তে মাঝপথে বিয়েতে আমি একেবারেই রাজি ছিলাম না, কিন্তু মা বাবা বোঝালো ছোট সংসার, ভালো পরিবার, এখানে নাকি আমি খুব সুখে থাকবো, চাইলে পড়াশোনাটাও এখানে শেষ করার সুযোগ পাবো। এমনিতে দিদিকে নিয়ে মা বাবার ভীষণভাবে চিন্তায় জর্জরিত ছিল। এরপর দাদার বিয়ে হয়ে বৌদি আসায় সংসারে অশান্তি নিত্য নতুন বাড়তে থাকলো। সব মিলিয়ে মা বাবা শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল। তাই আমি আর বেশি অমত করিনি, ওদের উপর চাপ সৃষ্টি করতে পারলাম না। তবে সত্যি এরা খুব শিক্ষিত অমায়িক পরিবার। আমার স্বামী পলাশ খুব ভদ্র, শান্ত, নির্বিবাদী মানুষ। শাশুড়ি মায়ের সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো, তবে একেবারে যে মাখো মাখো তা বলা যাবে না। হাতের 5 আঙুল যেমন সমান হয় না, সপ্তাহের সব দিন যেমন সমান যায় না, এক এক জায়গায় বাসন থাকলে যেমন ঠোকাঠুকি লাগে, আমাদের সম্পর্কটাও তেমনি টিপিক্যাল শাশুড়ি বৌমার সম্পর্ক। আমার হাতের রান্না যেমন ওনার ভীষণ পছন্দ, তেমনি আমার কাঁচা জামা কাপড়, বাসন মাজা ওনার মোটেই পছন্দ নয়। আমার হাতে সুন্দর সুন্দর সেলাই উনি ভীষণ গর্ববোধ করে দেখে, কিন্তু আমার ঘর মোছা ওনার ভীষণ অপছন্দ। আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা, বিভিন্ন পরীক্ষায় বসায় যেমন ওনার পুরোপুরি সাপোর্ট, ঠিক তেমনি আমি চুড়িদার পরে বাইরে বেরোলে বেশ অসন্তুষ্ট হন। পলাশের সঙ্গে আমার খুনসুটির সম্পর্কে উনি যেমন মজা পান, আবার স্বামীর কথার অবাধ্য হলে আমাকে শাসনও করেন। তাই নিয়ে আমার বিশেষ কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ ওনার আচরণটা একতরফা শাসকের ছিল না। শাসনের মোড়কের ভেতর ভালোবাসায় ভরপুর ছিল, আর যে ভালোবাসে তার শাসন করার অধিকার আছে বলে আমি মনে করি। আমি ওনার কথার বিশেষ অবাধ্য হয়নি, স্বেচ্ছাচারিতা কখনোই চালাইনি। তাই আমার মা বাবার সঙ্গে ফোনে ওনার নিয়মিত কথা হলেও আমার সম্পর্কে উনি কোনোদিনই কোনো নালিশ বা অভিযোগ করেনি। এমনকি নিজের মেয়ের সঙ্গে কখনো আমার বিষয়ে কুটকাচালি করতেও শুনিনি। সংসারের হাঁড়ির খবর বাইরে নিয়ে যাওয়ার প্রবল বিরোধী ছিলেন উনি। তাহলে আজ এমন কি করলাম যে মা বাবাকে এমন ভাবে মিটিং এর জন্য তলব করা হলো? আমি সত্যি ভাবতে ভাবতে চিন্তার গভীরে ডুবে যাচ্ছিলাম। কিন্তু কি আর করবো, অন্য মনস্ক ভাবে হাতের সব কাজকর্ম সেরে রান্না বান্না শেষ করলাম। আজ একাদশী। শাশুড়ি মা বিধবা বলে আমি প্রতি একাদশীতে ওনার জন্য নিরামিষ বিভিন্ন রান্না করি, যেটা ওনার ভীষণ পছন্দের। প্রথমে নিরামিষ রান্নাগুলো একদিকে সরিয়ে রেখে তারপরে আমিষ রান্না করে আমি স্নান করে তৈরি হয়ে নিলাম। প্রায় সঙ্গে সঙ্গে দরজায় কলিং বেল বাজলো। দরজা খুলে দেখলাম মা বাবা এসে গেছেন।
আমি কিছু বলার আগেই শাশুড়ি মা ওনাদের বসার ঘরে সোফায় বসালেন। আমাকে বললেন, রোদ গরমে মা বাবা এসেছেন, একটু নুন চিনি শরবত করে দে, রান্নাঘরে লেবু আছে দেখ, যদি খান শরবতে একটু দিয়ে দিস। মা তো অধৈর্য হয়ে শাশুড়ি মায়ের হাতটা ধরে বলল, কি হয়েছে দিদি, এমন জরুরি তলব ডেকে পাঠালেন, আমার মেয়েকে কিছু করেছে? শাশুড়ি মা মাপা হেসে বললেন, মেয়ে শ্বশুর বাড়িতে সে এত অধৈর্য হলে হয়? আর আপনার বুনি মেয়ে কি করেছে? অনেক কিছুই করেছে, তা না হলে শুধু শুধু ডেকে পাঠাবো কেন? যা করেছে তা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে, আর এরকম একটা কাজের পরে আপনাদের ডেকে পাঠাবো না, এমন তো হয় না। আপনারা সিদ্ধান্ত নেবেন আমার কি করা উচিত। কথাগুলো শুনতে শুনতে আমার মনে হলো আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব। কি এমন কাজ করেছি যার জন্য শাশুড়ি মা আমায় কঠিন শাস্তি দেওয়ার কথা চিন্তা করেছেন? আমি জানি না। দিদির পরে আমিও যদি বাপের বাড়িতে গিয়ে উঠি তাহলে মা বাবার সমস্যার শেষ থাকবে না। এর মধ্যে পলাশ নেমে এসে রান্না করে এলো। আমার পাশে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই মার সঙ্গে তোমার কি কিছু হয়েছে? কি ব্যাপার বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চোখের কোলে জল নিয়ে বললাম, আমি কিছু জানি না গো, আমার ভালো লাগছে না। পলাশ আমার মাথায় হাত বুলিয়ে বললো, কোনো চিন্তা নেই, আমি আছি। এই যে আমি আছি এই কথাটাতে আমি বড় ভরসা পাই। পলাশের আগে কেউ আমাকে এই ভরসাটা দিতে পারেনি, নিজের দাদা বাবাও নয়। যাই হোক, আমি মিষ্টি শরবত নিয়ে বসার ঘরে গেলাম। শাশুড়িমা একটু অপেক্ষা করুন বলে নিজের ঘরে কি যেন একটা আনতে গেলেন। তারপর ধান, দুব্ব, প্রদীপ আর হাতে একখানা খাম নিয়ে এসে বসার ঘরে টেবিলে রাখলেন। আমি অবাক হয়ে ভাবলাম, এবার কি নাটক? আজ তো আমার জন্মদিন নয়, পলাশেরও নয়, কি করতে চাইছেন উনি? উনি আমাকে সোফায় বসতে বললেন, জোরে হেসে বললেন, আহারে টেনশনে মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে গো। খামটা আমার হাতে দিয়ে বললেন, খুলে দেখো দেখি কি কাণ্ড করেছো তুমি। আমি কাঁপা কাঁপা হাতে খুললাম। ভেতরে চিঠিটা পড়ে অবাক হয়ে গেলাম। একটা বেসরকারি স্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষিকা হওয়ার জন্য জয়েনিং লেটার। মনে পড়লো মাস দুয়েক আগে স্কুলটায় সিভি জমা দিয়েছিলাম, একটা ইন্টারভিউ হয়েছিল। তারপর বেমালুম ভুলে গেছিলাম। বুঝলাম কাল দুপুরে ওপরের ঘরে যখন ঘুমাচ্ছিলাম বাইপোস্ট চিঠিটা এসেছে এবং রিসিভ করেছে আমার শাশুড়ি মা। আশ্চর্য হয়ে বললাম, সামান্য একটা কাজের জন্য তোমার এত আনন্দ, এত আয়োজন? উনি হেসে বললেন, কাজের আবার ছোট বড় কি রে? একজন টিচারের সরকারি হোক বেসরকারি হোক, পার্ট টাইম হোক ফুল টাইম হোক, ভূমিকা কিন্তু একই। আর সব চাকরির মাহাত্ম স্যালারি দিয়ে বিচার হয় না, নিজের আইডেন্টিটি থাকা খুব দরকার। তারপর মা বাবার দিকে ফিরে বললেন, মেয়েকে এত পড়াশোনা শিখিয়েছেন, এত কষ্ট করে মানুষ করেছেন, আর মেয়ের উপর একটু ভরসা রাখতে পারেননি? একজনের একটা ভুলের দায় অন্যজনের উপর চাপাবে বলুন তো? ওকে যদি একটু সময় দিতেন হয়তো এর থেকে অনেক ভালো জায়গায় ও পৌঁছাতে পারত। ওর মধ্যে সেই সম্ভাবনা আমি দেখেছি, তাই ওর অনেক দোষ ত্রুটির মধ্যেও ওর মেধা আর অধ্যাবসায় আমাকে ওকে ভালোবাসতে বাধ্য করে। স্বাধীনতা পেলেই যে সবাই অপব্যবহার করবে এমন কিন্তু নয় মেয়ে মশাই। তারপর আমার বরের দিকে ফিরে বললেন, শোনো পলাশ, চাকরিটা ছোট কি বড় সেটা কথা নয়, ও কষ্ট করে এতগুলো দিন পড়াশোনা করেছে, অনেক আশা নিয়ে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বইয়ে মুখ গুজে পড়ে থেকেছে। এই যে সাফল্যটা পেয়েছে সেটা একান্তই ওর নিজের, ওখানে তুমি ও আমি বাধা দেওয়ার কেউ নই। আমি নিজে সারাটা জীবন বাড়ির বউ হিসেবে কাটিয়ে দিলাম। তোর বাবার কাছে 10টা টাকা চাইতে আমাকে হাত পাততে হয়েছে, কখনো দিয়েছে কখনো দেয়নি। শুনতে হয়েছে সারাদিন বাড়িতে বসে থাকি আমি, নাকি কিছুই করি না। বাইরে বেরিয়ে উপার্জন করতে হলে নাকি বুঝতাম বাইরের জগৎটা কেমন। মা বাবাকে ইচ্ছে হলে কোনোদিন 2টো ফল কিনে দিতে পারিনি। শেষ জীবনে মা বাবাকে 2টো দিন নিজের কাছে এনে রাখার স্বাধীনতাও ছিল না। তুই হওয়ার পর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার ছেলের বউ যদি চাই আমি তাকে অন্তত নিজের পায়ে দাঁড়ানোর বিষয়ে সাপোর্ট করব। এ বাড়িতে আমার কথাই শেষ কথা। তারপর উনি ধান দৌড়বার প্লেটটা মায়ের হাতে তুলে দিয়ে বললেন, নিন, মেয়েকে আশীর্বাদ করুন। আজ ওর জন্মদিন, কারণ আজ ওর নবজন্ম হলো। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের এই নবজন্ম খুব প্রয়োজন। স্বামীর কোটি টাকা উপার্জন থাকলেও মেয়েদের নিজের ওয়ালেটে জোর থাকা খুব জরুরি। সেটা অল্প বিস্তর যাই হোক, আমি চেয়েছিলাম কিন্তু আমি তো পারিনি। কিন্তু যে পেরেছে তাকে আটকাতে চাইনি। আমি অবাক হয়ে গেলাম, আমার বাইরে না বেরোনো আপাদমস্তক ঘরোয়া অল্প কথার মানুষ, একটু খিটকেল টাইপের এই শাশুড়ির ভেতরে কোথায় এত আধুনিকতা লুকিয়েছিল। শ্রদ্ধা, ভালো লাগা আর আনন্দ একটা মিশ্র অনুভূতিতে মনটা ভরে গেল। এমনি এমনি কি আর বলে পুরোনো চাল ভাতে পারে?